ওকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। সো আজকে আমরা নতুন একটা টপিক দেখব, গ্রাফেরই। সো গ্রাফের কানেক্টিভিটি সম্পর্কে জানার চেষ্টা করব। সো গ্রাফের কানেক্টিভিটির বিষয়গুলো নিয়ে কথা বলতে গেলে প্রথমে আমাদেরকে পাথ কি জিনিস সেটা বুঝতে হবে। সো পাথ বলা হচ্ছে এ পাথ ইজ এ সিকোয়েন্স অফ এজেস, তার মানে কিছু সিকোয়েন্সিয়াল এজেস থাকবে দ্যাট বিগিনস অ্যাট এ ভার্টেক্স, যেটা একটা ভার্টেক্স থেকে শুরু হবে যে কোনো একটা গ্রাফের, অ্যান্ড ট্রাভেল ফ্রম ভার্টেক্স টু ভার্টেক্স অ্যালং এজ অফ দ্য গ্রাফ। মানে ভার্টেক্স থেকে ভার্টেক্সে এটা ট্রাভেল করতে আমাকে সহযোগিতা করবে, কিন্তু মাঝখানে এইজ থাকতে হবে। এইজ না থাকলে আমি ওই জায়গা দিয়ে ট্রাভেলও করতে পারবো না এবং ওই জায়গাটাকে আমরা পাথ হিসেবে ইনক্লুডও করতে পারবো না। সো আমি তোমাদেরকে একটা সিম্পল গ্রাফ এঁকে তারপর বোঝানোর চেষ্টা করি। সো আই হোপ তখন বুঝতে সুবিধা হবে। সো ধরো এটাকে আমি এ নাম দিলাম, এটাকে বি নাম দিলাম, এটাকে সি নাম দিলাম, এটাকে ডি নাম দিলাম। চারটা ধরো আমার এখানে ভার্টেক্স আছে। সো এ থেকে বিতে একটা এজ আছে, বি থেকে ডিতে একটা এজ আছে, ডি থেকে সিতে একটা এজ আছে। সো আমি যদি এদের মধ্যে একটা পাথ এক্সপ্লেন করতে চাই তাহলে আমি বলতে পারবো কি এ থেকে বিতে যাও, বি থেকে ডিতে যাও, ডি থেকে সিতে যাও। এরকম করে আমি একটা পাথ বলতে পারবো। এখানে আমি আসলে কি করেছি, একটা ভার্টেক্স থেকে অন্য ভার্টেক্সে গিয়েছি, কিন্তু কার সাহায্যে? এইজের সাহায্যে। তার মানে আমি যেদিকে এজ নাই সেটাকে আমি চাইলে পাতে ইনক্লুড করতে পারবো না। সো আমি যদি একটা পাথ বলার চেষ্টা করি এ থেকে বি, বি থেকে সি, এটা কিন্তু এই গ্রাফের জন্য প্রযোজ্য নয়, কারণ বি থেকে সি এর মাঝখানে কোনো এজ নাই আমার ট্রাভেল করার জন্য। সো আমি পাথ যদি বলতে চাই, যদি আমি সি পর্যন্ত কোনো একটা পাথ বলতে চাই, তখন আমাকে কি বলতে হবে? এ থেকে বি, বি থেকে ডি, ডি থেকে সি। আমি সরাসরি এ থেকে বি, বি থেকে সিও বলতে পারবো না, আবার সরাসরি এ থেকে সিও বলতে পারবো না, কারণ তাদের মাঝখানে আসলে কোনো এজ নাই। আই হোপ তোমাদেরকে বোঝাতে পেরেছি পাথগুলো আমরা কিভাবে কনসিডার করব। সো এখানে আরও কিছু থিওরিটিক্যাল ডেফিনেশন আছে, এগুলো আমরা নেক্সট স্লাইডে অবশ্যই দেখব। তার আগে আরও কিছু বেসিক কনসেপ্ট এখানে আমরা জেনে নিই। বলা হচ্ছে এ পাথ ইজ এ সার্কিট ইফ ইট বিগেন্স অ্যান্ড এন্ডস অ্যাট দ্য সেম ভার্টেক্স। যদি কোনো একটা পাতে আমি ধরো এখান থেকে শুরু করলাম, অনেকগুলো ভার্টেক্স ঘুরে আবার যদি এই জায়গায় ফেরত আসি, ধরো এ নামের একটা ভার্টেক্স থেকে শুরু করলাম আমি হাঁটাটা। সো এখানে আরো বি, সি, ডি, এরকম ই, এরকম অনেকগুলো ভার্টেক্স ঘুরে যদি আবার আমি এ তে এসে শেষ করি, তখন তাকে আমরা কি বলবো? ওই পাথটাকে আমরা একটা সার্কিট বলবো। এই কথাটা বলা হচ্ছে। তারপর বলা হচ্ছে এ পাথ অর সার্কিট ইজ সিম্পল ইফ ইট ডাজ নট কন্টেইন দ্য সেম এজ মোর দেন ওয়ান্স। মানে একটা এইচ যদি একের অধিকবার একই পথে না থাকে, তখন আমরা তাকে সিম্পল বলতে পারবো। তার মানে একটা এইচ যদি একই পথের মধ্যে দুইবার থাকে, তখন আমরা তাকে সিম্পল বলতে পারবো না। সো এটার উদাহরণও আমি তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি। সো কেন সিম্পল, কেন সিম্পল নয়। সো আমরা অলরেডি বিভিন্ন কনসেপ্ট সম্পর্কে জেনেছি, পাথ কি, সার্কিট কি, এবং সিম্পল সার্কিট বা সিম্পল পাথ বলতে কি বুঝবো আমরা সেগুলো। সো আমরা এবার একটু উদাহরণ সহকারে দেখার চেষ্টা করি। সো আমরা যদি এই গ্রাফটাকে আসলে কনসিডার করি, সো এই গ্রাফে যদি কোনো একটা সিম্পল পাথ আমি বলতে চাই, তাহলে ধরো এখানে একটা সিম্পল পাথের উদাহরণ দেওয়া হয়েছে। এ থেকে ডি, ডি থেকে ধরো সি, সি থেকে এফ, এফ থেকে ই। এরকম এটাকে তুমি একটা সিম্পল পাথ ধরে নিতে পারো। সিম্পল পাথ কেন? এখানে একটা এইচ দুইবার আসেনি। যেমন এ থেকে ডি, আমার যে পথটা আমি বলেছি সেখানে কিন্তু কোনো এ থেকে ডি এটাও দুইবার আসেনি, ডি থেকে সি এটাও দুইবার আসেনি। এরকম কোনো একটা এজ এমন হয় নাই যে দুইবার আসবে। এই জন্য এটাকে আমি তাহলে কি বলতে পারছি? সিম্পল গ্রাফ বা সিম্পল পাথ বলতে পারছি, বা সিম্পল গ্রাফ বলতে পারছি। ওকে। সো এই পাথের যদি তোমাকে লেন্থ জিজ্ঞেস করা হয়, তুমি লেন্থ কত বলবা? লেন্থ বলবা 4, কারণ এখানে আসলে চারটা এইজ আমরা টোটাল ইউজ করেছি। এই যে একটা এইজ, দুইটা এইজ, তিনটা এইজ, চারটা এইজ। সো এরকম একটা পাথ যদি তোমাকে বলে দেওয়া থাকে, সেটার আসলে লেন্থ কত? 4। অ্যাট দ্য সেম টাইম তুমি লেন্থে কি কি এইজ ইউজ করেছো সেই এইজগুলোর নেমিংও এভাবে লিখতে পারো চাইলে। এ থেকে ডি একটা এইজ ইউজ হয়েছে, এ ডি। আবার ডি থেকে সি, সো এখানে ডি সি আর একটা এইজ ইউজ হয়েছে। সি থেকে এফ, সি এফ আর একটা এইজ ইউজ হয়েছে। আবার এফ থেকে ই আর একটা এইজ ইউজ হয়েছে। সো চারটা এইজ, সো এটার লেন্থ দাঁড়িয়েছে 4। এরপর বলা হচ্ছে হাউএভার DECA ইজ নট এ পাথ বিকজ ইসি ইজ নট অ্যান এইজ। সো আমরা যদি এই উদাহরণটা একটু দেখার চেষ্টা করি, ডি থেকে ই বলা হয়েছে, ডি থেকে ই, ই থেকে সি। ই থেকে সি তে যাওয়ার জন্য কিন্তু কোনো কানেকশন নাই। সো আমি চাইলেও এই জায়গাটাকে পাথ বলতে পারবো না। কিছুক্ষণ আগেও আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে বুঝিয়েছি, ডি থেকে ইতে যাওয়ার জায়গা আছে, ইটস ফাইন।
কিন্তু ই থেকে সিতে যাওয়ার কোনো রাস্তা নাই। সো আমি এই জন্য চাইলে DECA এটাকে একটা পাথ বলতে পারবো না, কারণ ই থেকে সিতে আসলে যাওয়ার কোনো রাস্তা নাই। অন্য কোনো ওয়ে আছে, কিন্তু সরাসরি নিজেদের মধ্যে কোনো এইচ নাই। সো আমি যদি পাথ বলতে চাই, নিজেদের মধ্যে সরাসরি কিন্তু এইচ থাকতে হবে। সো DECA একটা পাথ হতে পারে না, কারণ ই এবং সি এর মধ্যবর্তী আসলে কোনো এইচ এখানে বিলং করে না। আই হোপ তোমাদেরকে এটাও বোঝাতে পেরেছি। দেন একটা সার্কিটের উদাহরণ দেওয়া হয়েছে। সো সার্কিটের উদাহরণটা আমরা একটু দেখি, যে বি থেকে সিতে যাইতে বলছে, বি থেকে সি থেকে এফ এ যেতে বলছে, সি থেকে এফ এ গেলাম, এফ থেকে ইতে যেতে বলছে, ই থেকে আবার বিতে যেতে বলছে। আসলে এই ক্ষেত্রে কি হয়েছে, আমি বি থেকে শুরু করেছি, আবার অনেকগুলো ভার্টেক্স ঘুরে আবার বিতে ফিরে এসেছি। সো এই জায়গাটাকে আসলে আমরা এরকম যদি হয়ে থাকে যে একটা ভার্টেক্স থেকে শুরু করেছি, অনেকগুলো রাস্তা পার হয়ে মানে ভার্টেক্স পার হয়ে আবার সেম ভার্টেক্সে ফিরে এসেছি, তাহলে এটাকে আমরা কি বলবো, সার্কিট বলবো। এবং এই সার্কিটের লেন্থ হচ্ছে 4, কারণ এখানে 4টা এইচ ইউজ করা হয়েছে। সো আশা করি সার্কিট জিনিসটাও কি সেটা বুঝাতে পেরেছি। এবার আমরা একটু যেটা সিম্পল নয় এই ধরনের একটা পাথ দেখার চেষ্টা করি। সো এখানে যে উদাহরণটা দেওয়া হয়েছে, এ থেকে বিতে যেতে বলা হয়েছে, এ থেকে বিতে গেলাম, বি থেকে ইতে যেতে বলা হয়েছে, সো বি থেকে ইতে গেলাম, ই থেকে ডিতে যেতে বলা হয়েছে, সো ই থেকে ডিতে গেলাম, ডি থেকে এতে যেতে বলা হয়েছে, সো ডি থেকে এতে গেলাম, আবার এ থেকে বিতে যেতে বলা হয়েছে। সো দেখো, এ থেকে বিতে যাওয়ার জন্য যে রাস্তাটা, এটা দুইবার ব্যবহার হয়েছে। আমরা সিম্পল নয় কখন বলবো, আসলে সিম্পল তখনই হবে না যদি দুইটা ভার্টেক্সের মাঝখানে একটা পথকে বা একটা এইচকে আমরা দুইবার ইউজ করে ফেলি। সো একটা এইচকে যদি দুইবার ইউজ করে ফেলি, তখন সেটাকে আমরা সিম্পল পাথ বা সিম্পল গ্রাফ বলতে পারবো না। তখন আমরা এটাকে আসলে নট সিম্পল পাথ বলার চেষ্টা করব, মানে নট এ সিম্পল পাথ হিসেবে ডিনোট করব। আই হোপ তোমাদেরকে বোঝাতে পেরেছি। সো ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে পাথ আসলে কীরকম হয়, অ্যাজ ইউজুয়াল আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে যেরকম পাথ দেখেছি আমরা, ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রেও পাথগুলো সেম হবে, শুধুমাত্র তখন আমাকে ডিরেকশনগুলো আসলে মেনটেন করতে হবে। ডিরেকশনগুলো মেনটেন করতে হবে বলতে আসলে কি বোঝাতে চাচ্ছি, ধরো এ থেকে বি আমি পাথ বলতে পারবো, এ থেকে বিতে যদি এরকম একটা চিহ্ন দেওয়া থাকে, এটা ধরো এ, এটা ধরো বি, তাহলে আমি এ থেকে বি কে একটা পাথ বলতে পারবো, কিন্তু বি থেকে এ কে একটা পাথ বলতে পারবো না, কারণ বি থেকে এ তে আসার কোনো রাস্তা এখানে বলে দেওয়া নাই। সো আমি তাহলে এই রাস্তাটা ধরো আমার দেওয়া ছিল না, সো আমি বি থেকে এ কে কোনো আসলে পাথ বলতে পারবো না, কিন্তু এ থেকে বি মানে এ কমা বি একটা পাথ বলতে পারবো, কিন্তু বি থেকে এ কে পাথ বলতে পারবো না, কারণ বি থেকে এ তে যাওয়ার কোনো ডিরেকশন আমার দেওয়া নাই। সো আই হোপ তোমাদেরকে বোঝাতে পেরেছি ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে আমরা কিভাবে কনসিডার করব। সো আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে কানেক্টেড বোঝাতে চাইলে আমরা আসলে কিভাবে বোঝাতে পারি সেটা এখন দেখার চেষ্টা করব। বলা হচ্ছে এ আনডিরেক্টেড গ্রাফ ইজ কল কানেক্টেড, মানে একটা গ্রাফকে আমরা তখনই কানেক্টেড বলবো, বলতেছে ইফ দেয়ার ইজ এ পাথ বিটুইন এভরি পেয়ার অফ ডিস্টিংক্ট ভার্টিসেস অফ দ্যাট গ্রাফ, মানে একটা গ্রাফে যতগুলো ভার্টেক্স আছে সেই ভার্টেক্সগুলোতে একটা থেকে অন্যটাতে যাওয়ার জন্য যদি কোনো রাস্তা থাকে, তাহলে সেটাকে আমরা বলবো কানেক্টেড গ্রাফ। কিন্তু এমন একটা গ্রাফ দেওয়া আছে যেটাতে ধরো দুইটা ভার্টেক্সের মধ্যে আমি আসা যাওয়া করতে পারছি না বা কোনো রাস্তা খুঁজে পাচ্ছি, তখন তাকে আমরা কানেক্টেড গ্রাফ বলতে পারবো না। সো উদাহরণ হিসেবে দেখি, এখানে ধরো G1 এবং G2 নামে দুইটা গ্রাফ দেওয়া আছে। সো কোনটা কানেক্টেড কোনটা মানে নট কানেক্টেড, এগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। সো G1 কে আসলে কানেক্টেড বলা হচ্ছে কেন, এখানে তুমি যে কোনো ভার্টেক্স, ধরো সি ভার্টেক্স থেকে তুমি চাইলে যে কোনো ভার্টেক্সে যেতে পারবা, ধরো বিতেও যেতে পারবা, এতেও যেতে পারবা, এফও যেতে পারবা, ডিতেও যেতে পারবা, অ্যাট দ্য সেম টাইম জিতেও যেতে পারবা, এফ হয়ে জিতে যেতে পারবা। ইতে যেতে হলে তোমাকে ডি হয়ে ইতে যেতে হবে, তার মানে তোমার কোনো না কোনো রাস্তা আছে। ওকে, অ্যাট দ্য সেম টাইম তুমি যদি চিন্তা করো যে ই থেকে এ তে যাবা, সেটার জন্য একটা রাস্তা আছে, কি ই থেকে ডি তে যাওয়া, ডি থেকে সি, সি থেকে এ, মানে কোনো না কোনোভাবে তুমি একটা পথ ইউজ করে দুইটা ভার্টেক্সের মধ্যে আসলে কমিউনিকেশন করতে পারছো। এই ধরনের গ্রাফগুলোকে আমরা বলবো আসলে কানেক্টেড গ্রাফ। আর এইখানে উদাহরণগুলো দেখো, এখানে উদাহরণগুলোতে মানে সেকেন্ড যে গ্রাফটা দেওয়া আছে, এখানে যদি তুমি লক্ষ্য করো, তুমি সামহাও সি এর সাথে যদি ডি কে কানেক্ট করতে চাও বা ডি থেকে কোনোভাবে যদি সি তে যেতে চাও, সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব নয়, কারণ ডি থেকে সি তে যাওয়ার জন্য তো কোনো আসলে এজ নাই, এছাড়া অন্য কোনো এজ ব্যবহার করেও তুমি চাইলে সি তে যেতে পারছো না। এরপর তুমি যদি বি এর সাথে ডি কে চিন্তা করো, সো কোনোভাবেই তুমি বি থেকে আসলে ডি তে আসতে পারতেছো না সরাসরি কিংবা অন্য কোনো রাস্তা ব্যবহার করে, কারণ এদের মাঝখানে আসলে কোনো কানেকশন নাই, মানে কানেকশন মিসিং আছে। এই জন্য এই যে গ্রাফটা আছে G2 গ্রাফটা, এটাকে আমরা নট কানেক্টেড গ্রাফ বলছি।
আই হোপ তোমাদেরকে কানেক্টেড নট কানেক্টেড গ্রাফের বিষয়গুলো বোঝাতে পেরেছি। সো এখানের মধ্যে কোন গ্রাফগুলো কানেক্টেড কোন গ্রাফগুলো কানেক্টেড না সেটা জানতে চাওয়া হয়েছে। সো এটা একটা টোটাল আলাদা গ্রাফ, এটা একটা টোটাল আলাদা গ্রাফ, এটা একটা টোটাল আলাদা গ্রাফ। সো তিনটার মধ্যে তুমি যদি দেখো, এটা তো আমরা খুব সহজেই দেখতে পাচ্ছি আসলে 4 এর সাথে 4 থেকে আমি 3 কিংবা 2 কিংবা 1 কোথাও যাওয়ার রাস্তা নেই। সো এই গ্রাফটা অবশ্যই কানেক্টেড হবে না। আবার এখানে যদি দেখো, এই তিনটা নিজেদের মধ্যে কমিউনিকেট করতে পারবে, কিন্তু এই তিনটার থেকে চাইলে বাকি তিনটার কোনো একটাতেও তুমি যাওয়ার রাস্তা নাই। ধরো এটা থেকে এটাতে কোনোভাবেই যাওয়া সম্ভব না, কারণ মাঝখানে কোনো এজ নাই, রাইট? সরি, মাঝখানে কোনো ভার্টেক্স নাই এদের, মানে এর কাছে যাওয়ার জন্য। তুমি চাইলেও এই তিনটার মধ্যে খালি ঘুরতে থাকবা, এই তিনটার মধ্যেই ঘুরতে থাকবা, বাকি তিনটার কাছে তুমি কোনোভাবেই আসলে যেতে পারছো না। সো এই গ্রাফটাও তুমি কানেক্টেড বলতে পারো না, এই গ্রাফটাও কানেক্টেড ছিল না। আচ্ছা, এই দুইটা গ্রাফ তো তাহলে আমরা নট কানেক্টেড পেয়ে গিয়েছি। সো থার্ড গ্রাফের ক্ষেত্রে আমরা যদি কনসিডার করি, এটাকে খুব সহজেই কানেক্টেড প্রুফ করা যাবে। ধরো এই ভার্টেক্স থেকে তুমি এই ভার্টেক্সে আসতে চাচ্ছ, সো তুমি খুব সহজে এখান থেকে এখানে আসবা, এখান থেকে এখানে, দেন এখানে, এভাবে করে খুব সহজে এই ভার্টেক্সে আসতে চাচ্ছ। অ্যাট দ্য সেম টাইম তুমি যদি এই ভার্টেক্সে আসতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? এই ভার্টেক্স থেকে এখানে যাও, দেন তোমাকে যেতে হবে এই ভার্টেক্সে, দেন এখান থেকে এখানে আসো, তাহলে এই ভার্টেক্সে তুমি পৌঁছে গেলা। সো এখানে তুমি চাইলে যে কোনো ভার্টেক্স থেকে যে কোনো ভার্টেক্সে কোনো না কোনো ওয়েতে একটা পাথ ব্যবহার করে যেতে পারছো। সো এই জন্য এই এই যে গ্রাফটা আছে এটা কানেক্টেড, আর এই দুইটা নট কানেক্টেড গ্রাফ। সো আই হোপ উদাহরণগুলো তোমরা বুঝতে পেরেছো, এবং এখানেও বলা আছে দেখো, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড হচ্ছে ডিসকানেক্টেড, লাস্ট ওয়ান ইজ কানেক্টেড। অ্যান্সারটাই দেওয়া আছে জাস্ট আগের যে প্রিভিয়াস প্রবলেমটা এতক্ষণ এক্সপ্লেন করছিলাম। সো কানেক্টেড গ্রাফ সম্পর্কে তোমরা জেনেছো, এবার আমরা কানেক্টেড কম্পোনেন্ট সম্পর্কে জানবো। একটা গ্রাফের মধ্যে যদি ডিসকানেক্টেড কম্পোনেন্ট থাকে, মানে এমনভাবে কম্পোনেন্টগুলো বা ভার্টেক্সগুলো আছে সামহাও যাওয়ার জন্য জায়গা নাই, কিংবা যাওয়ার জন্য জায়গা আছে। কানেক্টেড কম্পোনেন্ট বলতে আসলে কোন ভার্টেক্সগুলো থেকে আমি চাইলে কোন ভার্টেক্সে যেতে পারবো, সেগুলাই হবে আসলে কানেক্টেড কম্পোনেন্ট। সো কানেক্টেড কম্পোনেন্ট যদি আমি একটু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি, এই যে উদাহরণটা এখানে দেওয়া আছে, সো এখানে তুমি দেখো 8 হচ্ছে এই গ্রাফের আলাদা একটা কানেক্টেড কম্পোনেন্ট, কারণ 8 থেকে তুমি চাইলে আর কোথাও যাইতেও পারো না। অ্যাট দ্য সেম টাইম 7 হচ্ছে আলাদা একটা কানেক্টেড কম্পোনেন্ট, তার মানে 7 সে একা একটা গ্রাফের মতো বা একা একটা এরিয়ার মতো বিহেভ করতেছে, যেটার কাছে আসলে অন্য কেউ যেতে পারে না। আবার তুমি যদি দেখো 1, 5 এবং 3, এই তিনজন থেকে কিন্তু তিনজনের কাছে তুমি যেতে পারতেছো। সো এই তিনজনকে তুমি আলাদা করে 1, 5, 3 কে কানেক্টেড কম্পোনেন্ট বলতে পারো। ওকে, তারা নিজেদের মধ্যে আলাদাভাবে কানেক্টেড কম্পোনেন্ট। ওকে, অ্যাট দ্য সেম টাইম তুমি যদি দেখো 6, 2, 4, এই তিনজনের মধ্যে নিজেদের মধ্যে যাওয়ার ব্যবস্থা আছে, অন্য কারো কাছে ওরা যেতে পারতেছে না, শুধু এই তিনজনের কাছে যেতে পারতেছে। সো এই তিনজনকে তুমি এই গ্রাফের কানেক্টেড কম্পোনেন্ট বলতে পারো, 6, 2, 4। সো এই গ্রাফে টোটাল 4টা কানেক্টেড কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে 6, 2, 4, আর একটা 1, 3, 5, আর একটা 7, আর একটা 8। সো একটা গ্রাফে যদি সবগুলো হ্যাঁ, সবগুলো ভার্টেক্সে তুমি সামহাও ভিজিট করতে পারো, আমরা যেগুলো কানেক্টেড গ্রাফ দেখে এসেছিলাম, সেক্ষেত্রে আসলে কি হবে, একটা মাত্র কানেক্টেড কম্পোনেন্ট থাকবে, কারণ সবগুলো মিলেই আসলে একটা কম্পোনেন্ট গঠিত হবে, কারণ ওই গ্রাফে আসলে প্রত্যেকটা ভার্টেক্স থেকে প্রত্যেকটার সাথে আসলে কোনো না কোনোভাবে কানেকশন আছে। সো ওই ক্ষেত্রে আসলে তোমার যে কানেক্টেড কম্পোনেন্ট ক্রিয়েট হবে, একটা মাত্র কানেক্টেড কম্পোনেন্ট ক্রিয়েট হতে পারে। সো সিমিলার তুমি যে উদাহরণটা আমরা দেখে আসলাম সেটার কথা এখানে বলা আছে, যে কানেক্টেড কম্পোনেন্টগুলো কি কি। একটা বলা হয়েছে 1, 3, 5, এই তিনজনের নাম দেওয়া হয়েছে। আরেকটা দেখো 2, 4, 6, সো 2, 4, 6, আরেকটা 7, আরেকটা 8। সো 4টা কানেক্টেড কম্পোনেন্ট আছে। সো 4টা কম্পোনেন্ট সম্পর্কে এখানে জাস্ট সলিউশনটা তোমার দিয়ে দেওয়া আছে। সো অলরেডি আমরা কানেক্টেড কম্পোনেন্ট সম্পর্কে একটা ভালো আইডিয়া পেয়ে গিয়েছি আশা করি। সো এবার আমরা ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে কানেক্টিভিটিগুলো আসলে কিভাবে কাজ করে সেটা দেখার চেষ্টা করব। সো ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে আসলে কানেক্টিভিটিটা দুই টাইপের হয়ে থাকে, একটা হচ্ছে স্ট্রংলি কানেক্টেড আর একটা হচ্ছে উইকলি কানেক্টেড। আচ্ছা, স্ট্রংলি কানেক্টেড কোন সময় হয়? A directed graph is strongly connected if there is a path between A to B and from B to A. তার মানে একটা ভার্টেক্স থেকে, ধরো আমি A থেকে B তে যাওয়ার জন্য কোনো রাস্তা থাকতে হবে, আবার B থেকে A তে আসার জন্য কোনো রাস্তা থাকতে হবে, তখন তাকে আমরা কি বলতে পারবো? স্ট্রংলি কানেক্টেড বলতে পারবো। আদারওয়াইজ এটাকে আমরা উইকলি কানেক্টেড বলবো। সো উদাহরণ দিয়ে দেখি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। সো তুমি যদি এখানে দেখো যে জি যে গ্রাফটা আছে, এটাতে এই ভার্টেক্সের ক্ষেত্রে যদি তুমি চিন্তা করো, ধরো সামহাও এই ভার্টেক্স থেকে এই ভার্টেক্সে যাওয়ার জন্য একটা রাস্তা আছে, কিন্তু উপরের ভার্টেক্সটা থেকে নিচের ভার্টেক্সটাতে আসার জন্য
আসলে কোনো রাস্তা নাই, কারণ হচ্ছে ডিরেকশনগুলো সবগুলোই তার ভিতরের দিকে, আসলে বাইরে কোনো এইজ আসেনি। তাহলে এই গ্রাফটাকে আমরা কি বলবো, উইকলি কানেক্টেড। কারণ কি, একটা ভার্টেক্স থেকে, মানে এটাকে যদি তুমি এ ধরে নাও, এটাকে যদি বি ধরে নাও, তাহলে কি হচ্ছে, এ থেকে বিতে যাওয়ার জন্য রাস্তা আছে, কিন্তু বি থেকে এতে আসার জন্য রাস্তা নাই, এই জন্য এটাকে উইকলি কানেক্টেড বলছে। কিন্তু এই গ্রাফটাতে যদি তুমি দেখো, যে কোনো ভার্টেক্স থেকে তুমি যে কোনো ভার্টেক্সে যাইতে পারবা। তার মানে কি, আমি যদি এই ভার্টেক্স থেকে এই ভার্টেক্সে যেতে চাই, ধরো এ থেকে, এটাকে এ বললাম, আমি এটাকে বি বললাম, তাহলে এ থেকে বিতে যাওয়ার রাস্তাটা আমরা একটু খুঁজে দেখি। সো এ থেকে বিতে যাওয়ার রাস্তাটা যদি আমরা খোঁজার চেষ্টা করি, সো এখান থেকে তুমি চাইলে এখানে যেতে পারো, এখান থেকে এখানে যাবা, দেন এখানে যাবা, তাহলে তোমার এ থেকে বিতে যাওয়া হয়ে যাবে। আবার বি থেকে এতে আসার জন্য যদি আমরা রাস্তা খুঁজি, এই বি থেকে এতে আসার জন্য এদিকে একটা জাস্ট রাস্তা আছে, সো এটা দিয়ে আমরা চাইলে বি থেকে এতে আসতে পারি। সো সিমিলার ওয়েতে তুমি চাইলে অন্য কোনো ভার্টেক্সের সাথে ওইভাবে মিলিয়ে দেখতে পারো। যেমন এই ভার্টেক্সের সাথে তুমি এই ভার্টেক্সের সাথে তুমি চাইলে এই ভার্টেক্সে মেলাতে পারো, এটাকে তুমি চাইলে এ বলো, এটাকে তুমি বি বলো। সো এ থেকে বিতে আসার জন্য জায়গা আছে কিনা। সো এ থেকে বিতে আসার জন্য ধরো এটা এ, ধরো এটা বি। সো এ থেকে বিতে আসার জন্য তুমি নিশ্চয়ই এদিকে আসবা, এদিকে এসে এদিকে আসবা। সো এ থেকে বিতে আসার জন্য জায়গা আছে। আবার বি থেকে এতে যাওয়ার জন্য একটা সিম্পল রাস্তা আছে, বি থেকে এতে যেতে পারছো। সো আই হোপ তোমাদের বুঝাতে পেরেছি স্ট্রংলি কানেক্টেড কি এবং উইকলি কানেক্টেড কি। স্ট্রংলি কানেক্টেড হচ্ছে এ থেকে বিতে যাওয়ার জন্য রাস্তা থাকবে এবং বি থেকে এতে যাওয়ার জন্য রাস্তা থাকবে, তখন তাদেরকে আমি স্ট্রংলি কানেক্টেড বলবো। আর উইকলি কানেক্টেড বলবো কখন, যদি ওয়ান ওয়ে রাস্তা থাকে, অন্য ওয়েটা না থাকে, তখন তাকে আমরা কি বলবো, উইকলি কানেক্টেড বলবো। আর যদি একেবারেই যাওয়ার রাস্তা না থাকে, তাহলে তো কানেকশনের বিষয়ই আছে না। ওকে, সো আই হোপ স্ট্রংলি কানেক্টেড এবং উইকলি কানেক্টেড বুঝাতে পেরেছি। এখানে আরও একটা উদাহরণ দেওয়া আছে, তোমরা চাইলে এই উদাহরণটা প্র্যাকটিস পারপাস ইউজ করে দেখতে পারো। যে কোনো দুইটা ভার্টেক্স নিয়ে টেস্ট করে দেখতে পারো, সেভারাল টাইম দেখতে পারো। ওকে, সেভারাল টাইম দেখতে পারো, তাহলে তুমি আসলে ভালোভাবে বুঝতে পারবা স্ট্রংলি কানেক্টেড এবং উইকলি কানেক্টেডের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়। যেমন এটা উইকলি কানেক্টেড কেন, এইচ, তুমি এই যে ভার্টেক্সটা আছে, এই ধরো এ এবং বি এর মধ্যে যদি তুমি দেখো, এ থেকে বিতে যাওয়ার জন্য কিন্তু কোনো রাস্তা নাই। ওকে, কিন্তু বি থেকে এতে যাওয়ার জন্য একটা রাস্তা আছে, এই জন্য এটাকে আমি উইকলি কানেক্টেড বলছি। আবার এখানে যদি দেখো, এ থেকে বিতে যাওয়ার জন্য, এ থেকে বিতে যাওয়ার জন্য একটা রাস্তা আছে, আবার তুমি যদি বি থেকে এতে যেতে চাও, তুমি এদিকে হয়ে বি থেকে এতে যেতে পারতেছো। তার মানে এই গ্রাফটা আসলে স্ট্রংলি কানেক্টেড। এভাবে করে তুমি আসলে সবগুলো ভার্টেক্সের ক্ষেত্রেই চেক করে দেখতে হবে, একটাকে চেক করে আসলে বলে দিতে পারো না। এভাবে প্রত্যেকটা ভার্টেক্সের সাথে আসা এবং যাওয়া দুইটার কানেকশনই থাকলে, তখন আমরা তাকে স্ট্রংলি কানেক্টেড বলবো। আর যদি যে কোনো একটা থাকে আসা কিংবা যাওয়ার জন্য, তখন তাকে আমরা উইকলি কানেক্টেড বলবো। সো আই হোপ স্ট্রংলি কানেক্টেড এবং উইকলি কানেক্টেডের সব বেসিক বিষয়গুলো আমার বলা হয়ে গিয়েছে। সো এইবার আমরা দেখব পাথ কিংবা এই সার্কিটগুলো ইউজ করে কিভাবে আইসোমরফিজম আসলে প্রুফ করা যায়। সো প্রথমে আমরা পাথ দিয়ে দেখব, তারপর হয়তো সার্কিট দিয়ে দেখার চেষ্টা করব। ওকে, সো এখানে দুইটা গ্রাফ নেওয়া হয়েছে, এটাকে আর কে ধরে নাও, এটাকে আর ধরে নাও। সো দুইটা ডিফারেন্ট গ্রাফ নেওয়া হয়েছে, এই দুইটা আইসোমরফিক কিনা সেটা আমরা পাথ দ্বারা প্রুফ করার চেষ্টা করব। সো পাথ হিসেবে আমরা 1 থেকে স্টার্ট করতে পারি হাঁটাটা। সো 1 থেকে প্রথমে আমি হাঁটা শুরু করব, সেই হিসেবে 1 থেকে 2-তে গেলাম। সো এখান থেকে 1-এর অ্যাডজাসেন্ট যেটা আছে সেটাতে গিয়েছি। সো এইভাবে করে পাথ হিসেবে যদি আমি এক্স্যাক্টলি পাথগুলো মিলিয়ে আবার যদি 1-এ ফেরত আসতে পারি সামহাউ, তাহলে এটা অ্যাট দ্য সেম টাইম একটা সার্কিট হবে এবং একটা পাথ আমি বলতে পারি কমপ্লিট হবে। সো এই দুইটা পাথ যদি, মানে আমি যদি এখানে 1 থেকে শুরু করে অনেক যতগুলো স্টেপে ঘুরে আবার 1-এ ফিরে আসবো, এখান থেকেও যদি ততগুলো স্টেপ ঘুরে আবার 1-এ ফিরে আসতে পারি, ততগুলো এইজ ইউজ করে, তখন আমি এই দুইজনকে আসলে আইসোমরফিক বলতে পারবো। ওকে, সো সেই হিসেবে আমরা যদি একটু চিন্তা করি, 1 থেকে 2-তে গেলাম, এখানেও প্রথম স্টেপটা হেঁটে ফেললাম, এখন নিশ্চয়ই এখানে 2 থেকে 3-তে যাব, এখানে 3 থেকে 5-এ যাওয়ার একটা রাস্তা আছে। সো 2 থেকে 3-তে গেলাম, এখানে 3 থেকে 5-এ যাওয়ার রাস্তা আছে। এরপর এখানে 3 থেকে 4-এ যাব, এখানে 5 থেকে 2-তে যাওয়ার একটা রাস্তা আছে। সো 3 থেকে 4-এ গেলাম, এখানে 5 থেকে 2-তে যাওয়ার একটা রাস্তা আছে। সো 4 থেকে 5-এ গেলাম, এখানে 2 থেকে 4-এ যাওয়ার একটা রাস্তা আছে। সো 4 থেকে 5-এ গেলাম, 2 থেকে 4-এ গেলাম।
এবার 4 থেকে 1-এ আমি চলে যেতে পারছি, অ্যাট দ্য সেম টাইম 5 থেকেও 1-এ যাওয়ার জন্য রাস্তা আছে। সো 4 থেকে 1-এ চলে যাচ্ছি, এখানে 5 থেকে 1-এ যাচ্ছি। সো আলটিমেটলি একটা পাথ কিংবা সার্কিট সম্পন্ন করার সাথে সাথে এইটা যেভাবে করে সম্পন্ন হয়ে গেল, পাথ দিয়ে হাঁটতে হাঁটতে আমি যেভাবে শেষ করলাম, এখানেও সিমিলার ওয়েতে একটা কতগুলো পাথ ইউজ করে, কতগুলো এজ ইউজ করে একটা পাথের মাধ্যমে আমি কিন্তু শেষ করতে পারলাম হাঁটাটা, এবং আগের জায়গায় ফেরত এসেছি। সো এটাকে তুমি চাইলে একটা সার্কিটও বলতে পারো। ওকে, সো সেই হিসেবে আমি যেহেতু একই জায়গায় এসে পৌঁছেছি, সো আমি এটাকে বলতে পারি আসলে এই দুইটা গ্রাফ মানে আইসোমরফিক মানে সিমিলার গ্রাফ। এই ধরনের কথাবার্তা চাইলে আমরা পাথ দিয়েও আসলে প্রুফ করতে পারি। সো পাথগুলো আসলে অ্যাডজাসেন্টের যে কনসেপ্ট ছিল সেটা থেকে এই পাথের কনসেপ্টগুলো এসেছে। সো অ্যাডজাসেন্ট হলেই তো আমরা আসলে চেক করি অ্যাডজাসেন্সিগুলো পারফেক্ট কিনা। আগের গ্রাফে মানে আগের লেকচারে আমরা যেগুলো দেখেছি, প্রথমে এইচ চেক করি, মানে ভার্টেক্স সংখ্যা সেম কিনা চেক করি, তারপর এইচ সংখ্যা সেম কিনা চেক করি, তারপর ডিগ্রি সমান কিনা চেক করি, তারপর হচ্ছে আমরা অ্যাডজাসেন্ট চেক করতাম। সো অ্যাডজাসেন্ট চেক করা মানে কি আসলে এইচ কিনা চেক করা। সো ওই এইজগুলোর সাথে তুমি এই পাথকে রিলেট করে দিতে পারো, দুইটাই সিমিলার কনসেপ্ট। আই থিঙ্ক তুমি ওখানে যেভাবে অ্যাডজাসেন্সি লিস্ট তৈরি করতে, এখানেও সিমিলারলি তোমাকে পাথের কনসেপ্টটা ইমপ্লিমেন্ট করতে হবে। এছাড়া সার্কিট দিয়ে কিভাবে প্রুফ করা যায় সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। সো এখানে দুইটা গ্রাফ দেওয়া আছে, এই দুইটা গ্রাফকে আসলে আমি আইসোমরফিক বলবো কিনা সেটা আমি সার্কিট দিয়েও চাইলে একটু বলতে পারি। প্রথমত তুমি যদি দেখো, এখানে 6টা ভার্টেক্স আছে, V1 থেকে V6 এ শেষ হয়েছে, এখানেও 6টা ভার্টেক্স আছে, U1 থেকে U6 এ শেষ হয়েছে। সো এখানে যদি দেখি দুইটা ভার্টেক্স আছে যেগুলোর ডিগ্রি 2। আচ্ছা, এইজ কয়টা আছে সেটা একটু দেখা যায়। সো আমি একটু পেন নিয়ে নিই। এইজ 1 2 3 4 5 6 7 8। সো টোটাল 8 আছে। এখানেও দেখো 1 2 3 4 5 6 7 8। সো 8টা করে এইজ আছে, এইজ সংখ্যা সেম। এবার আমরা ডিগ্রি সংখ্যা সেম কিনা সেটা একটু দেখি। সো U1 এর ডিগ্রি 2, U4 এর ডিগ্রি 2, দুইটা ভার্টেক্স আছে যাদের ডিগ্রি 2 করে, এখানেও দুইটা ভার্টেক্স আছে যাদের ডিগ্রি 2 করে। সো এটা মিললো। সো বাকি 4টা কি অবস্থা দেখি। বাকি 4টার এটার ডিগ্রি 3, এটারও 3, এটারও 3, এটারও 3। সো সিমিলারলি এখানেও দেখতে পাচ্ছি 4টা ভার্টেক্সের ডিগ্রি 3 করে। সো এইচ সিমিলার, ভার্টেক্স সংখ্যা সিমিলার, ডিগ্রি সংখ্যাও আমরা দেখতেছি সিমিলার। এগুলো তোমাদেরকে অনেক প্র্যাকটিস করেছি চাই, আর ইন ডিটেলসে একদম ব্রডলি বলতেছি না, তাহলে টিউটোরিয়ালটা বড় হয়ে যাবে। সো ডিগ্রিগুলো সিমিলার হয়ে গেল। এরপর আমরা নিশ্চয়ই অ্যাডজাসেন্সি চেক করি। সো অ্যাডজাসেন্সি চেক করার জন্য আমাকে ভার্টেক্স টু ভার্টেক্স অনেকগুলো এইচ চেক করতে হবে। সো আমি যদি সার্কিট দিয়ে চিন্তা করি, কয়টা সার্কিট আছে সিমিলার, তাহলে আমার জন্য এই প্রবলেমটা সলভ করা ইজ কোয়াইট ইজি হয়ে যাবে। তুমি যদি দেখো এখানে 3টা ভার্টেক্স নিয়ে একটা সার্কিট আছে, এরকম কোনো সার্কিট কিন্তু এখানে নাই। মানে এখানে একটা নাই, ইনফ্যাক্ট দুইটা আছে যে সার্কিট, যেগুলো 3টা ভার্টেক্স নিয়ে গঠিত হয়েছে। সো এখানে 3টা ভার্টেক্স নিয়ে গঠিত হয়েছে এরকম কোনো সার্কিট কিন্তু নাই। সো তুমি যদি দেখো এখানে মিনিমাম 4টা লাগবে, আবার এদিকেও যদি দেখো মিনিমাম 4টা লাগবে, আবার যদি সবগুলা নিয়ে দেখো তখন তো টোটাল 6টাই লাগবে। মানে 3টা নিয়ে করার কোনো রাস্তা নাই। 3টা নিয়ে থাকতো যদি এখানে কিছু থাকতো, সো এখানে কিছু থাকলে তো আলটিমেটলি ভার্টেক্স সংখ্যাটাও ডিফারেন্ট হয়ে যেত, রাইট? সো সেই হিসেবে এখানে 3টার যে সার্কিট আছে, 3টা ভার্টেক্সে, এখানে 3টা ভার্টেক্সে কোনো সার্কিট নেই। সো সেই হিসেবে আমি চাইলে এই দুইটা গ্রাফকে আসলে আইসোমরফিক বলতে পারি না। সো সার্কিট দিয়ে ইজিলি বলে ফেলতে পারতেছি, রাইট? তা না হলে আমাকে অ্যাডজাসেন্সি চেক করার জন্য অনেক বেশি পরিশ্রম করতে হতো। তাহলে এখানে সিম্পল কথা কি দাঁড়ালো, এখানে 3টা ভার্টেক্স নিয়ে 2টা সার্কিট আছে, এরকম কোনো 3টা ভার্টেক্স নিয়ে সার্কিট এখানে একটাও নেই। এই জন্য আমি এই দুইটা গ্রাফকে আইসোমরফিক বলতে পারছি না। সো এই সলিউশনটাই আশা করি এখানে তোমাদেরকে ইন ডিটেলসে দেওয়া আছে, তোমরা এই বিষয়গুলো করলে এখানে দেখতে পারবে। সো এই দুইটা গ্রাফ আইসোমরফিক কিনা আমরা দেখার চেষ্টা করব। সো দেখো এখানে টোটাল U5 পর্যন্ত তোমার ভার্টেক্স সংখ্যা আছে, এখানে V5 পর্যন্ত আছে, তার মানে 5টা সেম। সো এখানে যদি এইচ সংখ্যা দেখি 1 2 3 4 5 6। সো টোটাল এইচ আছে 6টা, এখানেও আই থিঙ্ক 1 2 3 4 5 6। সো এইচের সংখ্যা সেম, মানে 6টা করে। এরপর যদি আমরা একটু ডিগ্রি সংখ্যা দেখি, সো ডিগ্রি 2 ওয়ালা আছে এই দুইটা, ডিগ্রি 2 ওয়ালা। সো ডিগ্রি 2 আছে এখানে একটা, দুইটা। সো দুইজনের ডিগ্রি 2 করে আছে। সো ডিগ্রি 3 হিসেবে আছে একটা, দুইটা। সো ডিগ্রি 3 হিসেবে আছে এই একটা, দুইটা।
সো বাকি আরেকটা যেটা আছে এটারও ডিগ্রি 2, এখানেও বাকি আরেকটা যেটা আছে এটারও ডিগ্রি 2। তার মানে ডিগ্রি 2 আছে ওয়ালা ছিল 3টা, আর ডিগ্রি 3 আছে এরকম ভার্টেক্স ছিল 2টা। সো আই হোপ তোমরা ডিগ্রিগুলো দেখতে পাচ্ছ সিমিলার, মানে 2 ডিগ্রি আছে এরকম ভার্টেক্স এটাতে যেমন 3টা, এটা তো 2 ডিগ্রি আছে এরকম ভার্টেক্স 3টা, 3 ডিগ্রি আছে এরকম ভার্টেক্স এখানে 2টা, এখানেও 3 ডিগ্রি আছে এরকম ভার্টেক্স হচ্ছে 2টা। সো দুইটা গ্রাফের ডিগ্রিও সমান। তাহলে এবার আমি হয়তো অ্যাডজাসেন্সি মিলাতে যাব। অ্যাডজাসেন্সি মিলাতে গেলে আমার জন্য একটু টাফ হয়ে যাবে। সো আমি সার্কিট মেলানোর চেষ্টা করি যে সার্কিট কি কি আছে। সো এখানে দেখতে পাচ্ছি এই 3টা মিলে একটা সার্কিট আমরা চিন্তা করতে পারি। মিনিমাম তো একটা সার্কিট গঠনের জন্য তো মিনিমাম 3টা আমার ভার্টেক্স লাগবে, কারণ 2টা ভার্টেক্স নিয়ে আমি তো কখনো সার্কিট বানাতে পারবো না, রাইট? সো মিনিমাম 3টা লাগবে। সো 3টা হিসেবে এখানে 3টা মিলে একটা সার্কিট আছে, খুবই ইজি। দেন এখানে যদি আমরা চিন্তা করি এখানেও 3টা মিলে একটা সার্কিট আছে। সো দুইটার ক্ষেত্রেই 3টা ভার্টেক্স মিলে সার্কিট হয় এরকম একটা আছে দেখতে পাচ্ছি। সো 3টা ভার্টেক্স মিলে যে একটা করে সার্কিট হতে পারে 2টা গ্রাফেই, সেটা আমরা দেখলাম। 4টা ভার্টেক্স মিলে দেখি। সো 4টা ভার্টেক্স মিলে এখানে একটা সার্কিট হচ্ছে। সো এরকম সার্কিট এখানেও হয় কিনা। সো আমি এখান থেকে শুরু করি, এখান থেকে শুরু করে এখানে গেলাম, এখান থেকে এখানে গেলাম, এখান থেকে এখানে আসলাম, দেন এখান থেকে এখানে আসলাম। সো এখানেও 4টা ভার্টেক্স মিলে আসলে একটা সার্কিট বানানো সম্ভব। আমি এখান থেকে শুরু করেছি, আবার 4 দূরত্ব ঘুরে, মানে 4 লেন্থ ঘুরে আমি আবার এখানে ফিরে এসেছি। সো 4টা ভার্টেক্স মিলেও এখানে চাইলে একটা আমার সার্কিট গঠন করা সম্ভব হচ্ছে। সো আমি 5টা দিয়ে সম্ভব কিনা চেক করি। ধরো এখান থেকে আমি শুরু করলাম, সো এখান থেকে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। সো এভাবে করে 5টা ভার্টেক্স বা 5 লেন্থ মিলে আমি কি করলাম, একটা সার্কিট তৈরি করলাম। সো সিমিলারলি এখানে 5টা দিয়ে সম্ভব হয় কিনা আমরা একটু দেখি। সো সামহাও আমি চাইলে এখান থেকে শুরু করতে পারি। সো এখান থেকে এখানে গেলাম, এখান থেকে এখানে আসলাম, এখান থেকে এখানে গেলাম, সো এখান থেকে এখানে যাব, এখান থেকে এখানে আসবো। সো সিমিলার 5টা ভার্টেক্স মিলে এখানেও চাইলে আমি একটা সার্কিট গঠন করতে পারি। তার মানে আমি সিমিলার সংখ্যক সার্কিট সিমিলার ওয়েতে তৈরি করতে পারছি। তাই আমি চাইলে এই দুইটা গ্রাফকে আসলে আইসোমরফিক বলতে পারি। এছাড়া অ্যাডজাসেন্সি দিয়ে তো তোমরা প্রুফ করতেই পারো। অ্যাডজাসেন্সি যদি লেন্দিয়ার মনে হয় তোমরা সার্কিট দিয়ে প্রুফ করো, সেটাও অ্যাপ্রুভড হবে। আইসোমরফিজমের ক্ষেত্রে বলছি। সো আইসোমরফিজমের ক্ষেত্রে তাহলে কি কি দাঁড়ালো? প্রথমত তুমি সমান সংখ্যক ভার্টিসেস আছে কিনা চেক করো, সমান সংখ্যক এইজ আছে কিনা চেক করো, তারপর সমান সংখ্যক ভার্টেক্সে সমান সংখ্যক ডিগ্রি আছে কিনা সেটা চেক করো। এরপর তুমি চাইলে অ্যাডজাসেন্সি চেক করতে পারো, অথবা সার্কিট কিংবা পাথ দিয়ে আমাকে হেঁটে দেখাতে পারো। তাহলে আমরা কি করতে পারি, দুইটা গ্রাফের আইসোমরফিজমটা খুব সহজেই প্রুফ করতে পারি এইসব ওয়েজ করে। সো আজকে এই পর্যন্তই, আজকে আর লেন্দি করছি না। সবাই ভালো থাকবে। কমপ্লেক্স মনে হলে আমাকে জানাতে ভুলবে না। আশা করি সবগুলো প্রবলেমেরই সলভ তোমরা বুঝতে পেরেছো। ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নাই। আমি খুবই সিম্পল গ্রাফ রাখবো, খুব কমপ্লেক্স গ্রাফ রাখবো না, যেহেতু ভাইবা বিসাইডস প্যান্ডেমিক। সো গ্রাফগুলো এমনভাবে রাখবো যেগুলো তোমরা খুব সহজেই দেখলে বুঝতে পারো। ওকে, আমি ভাইবার জন্য যেগুলো রাখবো সেগুলো কথা বলছি। সো ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা।